ডাকসু নির্বাচনের প্রচারের শেষ দিনকাল। ভোট নিয়ে প্রার্থীদের ভাবনা জানাতে ক্যাম্পাসে আছেন রিপোর্টার মাসুদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা একেবারেই শেষ মুহূর্তে। আর মাত্র একদিন সময় আছে। তো শেষ মুহূর্তে প্রত্যেক প্রার্থী তাদের যে প্রচারণা সেটি নিয়ে ব্যস্ত। তো এই যে ডাকসু নির্বাচন নিয়ে সময় টেলিভিশনের যে নিয়মিত আয়োজন প্রার্থীদের ভাবনা, এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অপরাজয় ৭১ ও অদম্য ২৪ প্যানেলের বাম সমর্থিত ছাত্র সংগঠনগুলো মিলে যে প্যানেল গঠন করা হয়েছে, সেই প্যানেলের জিএস প্রার্থী এনামুল হাসান অয়ন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা অয়নের সাথে কথা বলবো। তো যেই বিষয়টি এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যে সাইবার বুলিং, সাইবার স্পেসে যে প্রার্থীরা দাঁড়িয়েছে ডাকসু নির্বাচনে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, এরকম অভিযোগ প্রায় বেশিরভাগ প্রার্থী করেছে। আমরা আজকে শুরুতেই সেই বিষয়টি নিয়ে একটু অয়নের সাথে কথা বলতে চাই। আপনাদেরও প্যানেলের প্রার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন হেনস্থার শিকার হয়েছে এবং সবচেয়ে বেশি গুরুতর যেই মানে হেনস্থার কথা যদি আমরা বলি সেটি আসলে আপনাদের প্যানেল থেকেই হয়েছে। তো সেটির বাস্তবতায় নিয়ে এই যে এখন পর্যন্ত যে প্রচারণা, সেখানে আসলে আপনারা কী ধরনের বাধার মুখে পড়েছেন? প্রথমত এবং প্রধানত আমাদের যেই প্রার্থী মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক প্রার্থী BM ফাহমিদ আলম, তিনি একটা রিট করেছিলেন, সেই ঘটনা আমরা জানি। এবং সেই রিটের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের তরফ থেকে নানাবিধ নাটক মঞ্চস্থ করার চেষ্টা হয়েছে, নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা করা হয়েছে। এগুলো তো পুরনো আলাপ। তার প্রেক্ষিতে কি হলো সেটাও জানি। তো এই যে এই ধরনের যে সাইবার বুলিং এবং এই ধরনের যে স্লাট শেমিং বা এই ধরনের যে রাজনীতির অভ্যন্তরে যে নারীদেরকে দমিয়ে রাখার জন্য যে এই ধরনের চেষ্টা, এগুলো কারা করে এগুলো আমরা জানি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এইগুলো নিয়ে কথা বলেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে প্রতিবারের মতোই। আপনি জানবেন যে ডাকসু নির্বাচনের আগেও এই নির্দিষ্ট একটা সংগঠন, যেই সংগঠনের কর্মী সমর্থকদের নামে এই নির্বাচন কেন্দ্রিক সাইবার বুলিংয়ের ঘটনাগুলো ঘটতেছে আর কি, বট অ্যাটাকের ঘটনাগুলো যাদের বিপক্ষে আসলে শোনা যাচ্ছে, তাদের কর্মী সমর্থকরাই আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের যেই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদেরকে হ্যারাস করেছে, বুলিং করেছে, শেমিং করেছে। এইগুলো অহরহ ঘটেছে। এই গত 5ই আগস্ট 2025 যখন টিএসসিতে অপ্রাসঙ্গিকভাবে অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে রাজাকারদের ছবি প্রদর্শন করলো ছাত্র শিবির, সেই দিনও যখন আমরা সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, সেই জায়গায় আমাদের নারী সহযোদ্ধাদেরকে কীভাবে হ্যারাস করেছিল সেই ঘটনাও আপনারা জানেন। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে প্রশাসনের তরফ থেকে যতই আশ্বস্ত করা হোক এইগুলো কমছে না। এবং আমরা জানতাম যে নির্বাচনী যেই পরিবেশ, এই পরিবেশ আসলে ঘোলাটে করার জন্য এই অপচেষ্টা তারা চালাবে। তো সেই জায়গা থেকে আমরা এইগুলোকে, এই সকল বাধা উপেক্ষা করেই আমরা আমাদের প্রার্থীরা যারা আছে তাদের মনোবল ঠিক রেখে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছি এবং শিক্ষার্থীদের তরফ থেকে আমরা একটা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা আমাদেরকে খুব ওয়ার্মলি গ্রহণ করছেন। তো সেই জায়গা থেকে এইটা আসলে আমাদের কাছে কোনো বাধা না, বরঞ্চ এই যে এই ঘৃণ্য অপচেষ্টা যারা চালাচ্ছে তাদের এই মুখোশ আসলে উন্মোচন হচ্ছে। তারা যে আদতে মিসোজিনিস্ট এবং তারা যে পেট্রিয়ার্কি দ্বারা প্রভাবিত এবং তাদের রাজনীতি যে আদতে নারীদেরকে দমন করার এক ধরনের ফেসিবাদী রাজনীতি, এইগুলোই আসলে প্রমাণিত হচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের এই জায়গায় খুব বেশি চাপ নেই। আমরা আমাদের জায়গায় প্রচারণা করছি, সাড়া পাচ্ছি এবং আমরা এটা বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নারীরা যেখানে নিরাপদ না, তাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আসলে পরাজিত করবে, প্রতিহত করবে। এই যেমন সাইবার বুলিংয়ের কথা বলছিলেন, বারবারই আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যেরকম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে যে এই ধরনের সাইবার বুলিং হচ্ছে, এরা জড়িত। এখন পর্যন্ত আমরা সেরকম ব্যবস্থা নেওয়া দেখিনি, বা আপনারাও অভিযোগ করেছেন যে আসলে নির্বাচন কমিশন কিভাবে কাজ করছে, বা আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? নির্বাচন কমিশনের কাছে তো আসলে আমাদের অভিযোগের শেষ নেই, কারণ একটা দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে একটা ডাকসু নির্বাচন হচ্ছে। এর আগের বার 2019 সালে যখন ডাকসু নির্বাচন সংগঠিত হয়, তখন একটা স্বৈরাচার অবরুদ্ধ সময়ে ডাকসু নির্বাচন হতে আমরা দেখেছি। ভোট ডাকাতের টাইমে আমরা দেখেছি কিভাবে ডাকসু নির্বাচনকেও ভোট ডাকাতির মাধ্যমে কুক্ষিগত করে ফেলা হয়েছিল। তো সেই জায়গা থেকে অভ্যুত্থানের পরে আমাদের সকলেরই যে ন্যায্য আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বিনির্মাণ, সেই গণতান্ত্রিক বিনির্মাণের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা একটা দৃষ্টান্ত স্থাপন করতে এই ডাকসু নির্বাচন অনেক জরুরি ছিল। সেই জায়গা থেকে প্রার্থীদের বা ভোটারদের যেই উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ করার কথা ছিল বা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা বলবো যে আমেজের যথেষ্ট ঘাটতি আছে এবং সেই জায়গায় নির্বাচন কমিশনের যথেষ্ট গাফিলতি আছে। শুধুমাত্র যে এই ধরনের বিভিন্ন আচরণ বিধিমালা লঙ্ঘন কিংবা এই ধরনের বিভিন্ন যেই
বিচ্যুতিগুলো এইগুলোই না, আমরা দেখেছি নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্নভাবে যে লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার যেই ব্যাপারটা, সেটা তারা নিশ্চিত করতে পারেনি। এই জায়গায় প্রচুর গাফিলতি আমরা দেখেছি, এটা নিয়ে আমরা কথা বলেছি। এখন এতদিনের যেই আমাদের ন্যায্য আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতেই আমরা মনে করি যে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়া খুবই জরুরি। সেই জায়গায় প্রশাসনের নানাবিধ গাফিলতি এইগুলো মাথায় রেখেই আমরা আমাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছি এবং শিক্ষার্থীরা আমাদেরকে সাড়া দিচ্ছে। আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পথকে আসলে এই গাফিলতিগুলো দিয়ে রুদ্ধ করা যাবে না। শিক্ষার্থীদের যেই মানে সম্মিলিতভাবে শিক্ষার্থীদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধের মুখে এই ডাকসু নির্বাচন ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়ে যাবে। এবং এই সকল কূটচাল, অপকৌশল এবং গাফিলতিগুলো যেই জন্যই হচ্ছে, সেইগুলো হচ্ছে অবশ্যই পরাভূত হবে। যেমনটি বলছিলেন নির্বাচন কমিশন নিয়ে, তবে নির্বাচন কমিশন কিন্তু এই বিষয়গুলো এখন স্বীকার করেনি। ওরা কিন্তু বারবারই বলেছে, আজকেও সংবাদ সম্মেলন করে বলেছে যে তারা আসলে যখনই কোনো অভিযোগ আসছে তখনই ব্যবস্থা নিচ্ছে। এই যে অভিযোগ আসছে তারা ব্যবস্থা নিচ্ছে, তারপরেও প্রার্থীরা অভিযোগ করছে। এই বিষয়টা আসলে প্রার্থী মানে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের মধ্যে নিশ্চয়ই একটা ধোঁয়াশা হবে যে প্রার্থীরা অভিযোগ করছে যে কমিশন ব্যবস্থা নিচ্ছে না, কমিশন বলছে যে আমরা অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিচ্ছে। এখানে কি আসলে কোনো গ্যাপ আছে কিনা বা কি মনে হয়? আচ্ছা, এখন ধরেন অভিযোগ তো আসলে অনেক, তো সেই জায়গায় আমরা দেখব যে যেই অভিযোগগুলো শুধুমাত্র হাইপ পেয়েছে, যে অভিযোগগুলো হচ্ছে নানাভাবে আলোচিত হয়েছে, সেই অভিযোগগুলোর ক্ষেত্রে জাস্ট একটা উদ্যোগ গ্রহণ করার প্রবণতা আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে দেখেছি। কিন্তু এইগুলোকে মোকাবিলা করার জন্য বা এইগুলোকে নির্মূল করার জন্য কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখিনি। এখন আমাদের যেই নারী প্রার্থীর বিরুদ্ধে ফেসবুকে যিনি হচ্ছে শেমিং করলেন বা হচ্ছে থ্রেট দিলেন, রেপের থ্রেট দিলেন, তো তার এগেনস্টে নির্বাচন কমিশনের তরফ থেকে বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে যেই অ্যাকশনটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 6 মাসের বহিষ্কারাদেশ। এই 6 মাসের বহিষ্কারাদেশ দিয়ে তো আসলে পেট্রিয়ার্কিক মনোভাব কোনোভাবেই দমন করা সম্ভব না। তো সেই জায়গা থেকে এত কম সময়ে আসলে এটা সম্ভবই না। তো সেই জায়গা থেকে এরপরে ওইগুলোকে নিরুৎসাহিত করার জন্যে কিন্তু প্রশাসনের তরফ থেকে আমরা কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখিনি। শুধুমাত্র এটা না, এই যে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড যে সংকুচিত হয়েছে এবং এখানে যে নারী প্রার্থীদেরকে অনেকভাবেই যে হচ্ছে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, সেই জায়গায় কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ আমরা দেখিনি। এখন এইগুলো হচ্ছে খুব বেশি হয়তো বা আলোচিত হচ্ছে না, আমরা আমাদের জায়গা থেকে আলোচনা করছি এবং টেকনিক্যালি এবং নানা ইকুয়েশনে, এখানে নানা মেকানিজমে হচ্ছে প্রশাসন এগুলো হচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং তাদের যেই দোষ, সেই দোষ আড়াল করার চেষ্টা করছে। আমরা বলতে চাই যে এত বাতচিতে আমরা জড়াচ্ছি না, কিন্তু তার মানে এই না যে আপনারা যা করবেন তাই আমরা মেনে নিব। আমরা একটা সুন্দর সুষ্ঠু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা আমাদের চাওয়া। এবং সেই পথকে যে আপনারা হচ্ছে সংকুচিত করে রাখছেন, সেই পথে যে আপনারা ক্রমাগত বাধা সৃষ্টি করছেন, সেটার জবাব আমরা দিব। এটা ব্যালটের মাধ্যমে দিব এবং ব্যালটের মাধ্যমে দেওয়ার পরেও আমরা পরবর্তীতে আপনাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার চেষ্টা করব। এই যে জবাবদিহিতার কথা যেটি বললেন, আমরা দেখেছি যে আরও অনেক প্রার্থী নির্বাচন কমিশনকে বলেছে যে আপনারা যদি এই যে বারবারও এরকম ব্যবস্থা না নিয়ে বা ব্যবস্থা নিয়ে না নিয়ে এই যে একটা দোটানার পরিস্থিতি তৈরি করেন, তাহলে আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে ভবিষ্যতে। তো এই বিষয়গুলো কি আসলে নির্বাচন কমিশনের মধ্যে আসলে কোনো ধরনের পরিবর্তন আনবে কিনা, বা আপনাদের কি মনে হয় না কি তারা এগুলো আসলে রাজনৈতিক স্ট্যান্ড হিসেবেই নিবে? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সমস্যা হচ্ছে এখানে ছাত্ররা বিরাজনীতিকরণের যেই হচ্ছে ছদ্ম মোড়ক, সেই মোড়ক দ্বারা খুব বেশি প্রভাবিত এখন। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক রাজনীতি, সেই শিক্ষক রাজনীতি কিন্তু যেভাবে চলার সেভাবেই চলছে। অভ্যুত্থানের আগে শিক্ষক রাজনীতির এক ধরনের ধরন ছিল, অভ্যুত্থানের পরে সেই ধরন কিন্তু একই আছে, শুধুমাত্র যেই চরিত্রগুলো, সেই চরিত্রগুলো আসলে পাল্টেছে, যেই চেহারাগুলো, সেই চেহারাগুলো আদতে পাল্টেছে। তো শিক্ষক রাজনীতির ধরন যেটা, সেই ধরন কিন্তু সবসময় ক্ষমতাকে সার্ভ করে এসেছে। তো সেই জায়গা থেকে তারা তো তাদের জায়গায় অ্যাডামেন্ট থাকবেই এবং আমরাও আমাদের জায়গায় অ্যাডামেন্ট থাকবো। আমরা যেই প্রতিরোধ গড়ে তুলতে চাই, সেই প্রতিরোধ আমরা গড়ে তুলব। যেই কথাটি বললেন যে বারবারও ওই তাদের বিষয়ে নানা ধরনের অভিযোগ বা তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, সব কিছু তো থাকবেই। সার্বিকভাবে নির্বাচন কমিশনের কাছে আপনাদের চাওয়া কি থাকবে? নিশ্চয়ই একটা সুষ্ঠু ভোটের অনুষ্ঠান তারা করুক। নির্বাচন কমিশনের কাছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভ্যুত্থানের পর আমাদের যেই চাওয়াগুলো, সেগুলো আমরা ব্যক্ত করেছি।
ডাকসুর গঠনতন্ত্রের যেই সংস্কার প্রস্তাবনা, সেই জায়গায় আমরা সহ ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন তাদের ভাবনা জানিয়েছে। আমরা নানাভাবে নানাবিধ বৈঠকে অংশগ্রহণ করেছি এবং সেই বৈঠকগুলো অনেক ক্ষেত্রে ফলপ্রসূ হইতে পারে নাই, শুধুমাত্র যুদ্ধাপরাধী সংগঠন ছাত্র শিবিরের উপস্থিতির কারণে। আপনারা জানেন যে আমাদের মতো অনেক সংগঠন এখান থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছে, যারা আমরা এই 71, 90, 24-এর লিগেজ থেকে ধারণ করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। আমাদেরকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, তারপরেও আমরা আমাদের ভাবনাগুলো জানিয়েছি। মানে নানাভাবেই আসলে আমাদের যেই চাওয়া পাওয়াগুলো বা আমাদের যেই ভাবনার জায়গাগুলো, এখানে একটা অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নির্বাচন অংশগ্রহণ করার ক্ষেত্রে আমাদের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের তরফ থেকে যে ভাবনাগুলো, এগুলো আমরা জানাতে চেষ্টা করেছি, জানিয়েছি, নানাভাবে বাধাগ্রস্ত হয়েছি। কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু আমরা কোনো ধরনের উল্লেখযোগ্য ভূমিকা আমাদের ভাবনাগুলোর প্রেক্ষিতে তাদের যে হচ্ছে ইনিশিয়েটিভ, সেটা গ্রহণ করতে দেখি নাই। তো সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের ক্ষেত্রে আসলে এই মুহূর্তে এসে খুব বেশি প্রত্যাশা করার সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ আমরা দেখেছি বারবার তাদের তরফ থেকে আমাদের শুধুমাত্র আশাহত হতে হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা তবুও প্রত্যাশা করছি যে একটা নির্বাচন সুন্দরভাবে হবে, এখানে কোনো মেকানিজম হবে না। জানি না এটা অলীক কল্পনা হবে কিনা, কিন্তু তারপরেও বলছি যে শিক্ষার্থীদের এতদিনের যেই গণতান্ত্রিক বিনির্মাণের স্বপ্ন, সেই স্বপ্নকে ধারণ করে এই প্রশাসন আমাদেরকে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে সহায়তা করবে, সর্বোচ্চ সহায়তা করবে। এখানে কোনো মেকানিজম হবে না, এখানে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না, কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি হয়তোবা থেকেই যায়, একটা পর্দার আড়ালে হয়তোবা একটু অন্ধকার থেকেই যায়, একটু আশঙ্কা থেকেই যায়। এখানে হয়তোবা মেকানিজম হতে পারে, এখানে হয়তোবা ইঞ্জিনিয়ারিং হতে পারে, সিলেকশন হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা সব কিছুর জন্যই প্রস্তুত। আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে একটা সুন্দর স্বপ্নময় ক্যাম্পাস গড়ে তোলার যে অভিযাত্রা, সেই অভিযাত্রা নিশ্চয়ই আমরা জারি রাখবো। যেই বিষয়টি বলছিলেন যে মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং, এটা আসলে কাদের জন্য করতে পারে? আপনাদের সংখ্যাটা কি? আসলে সবাই বলছে, আমরা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের যে জিএস প্রার্থী আবু বাকের, তার প্রত্যেক দিনই যে বক্তব্য দেয় সেখানে তিনি সংখ্যা করেন যে ব্যালট বাক্স ভর্তি হতে পারে, কারচুপি হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে। আসলে এখন তো আসলে 24-এর পরে সবাই আমরা দেখেছি যে সব সংগঠনের প্রতি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পজিটিভ। তাহলে আসলে কার দিকে এরকম ইঞ্জিনিয়ারিং হতে পারে বলে আপনারা আশঙ্কা করছেন? এখন ব্যাপারটা হচ্ছে, ধরেন এখানে নানাবিধ সংখ্যা আছে, হ্যাঁ। তো এখানে অনেক ধরনের মেকানিজম হতে পারে, অনেক গোষ্ঠীর মেকানিজম হতে পারে। 24-এর অভ্যুত্থানের পরে আমাদের যেই হচ্ছে সহাবস্থানমূলক রাজনীতির চর্চা তৈরি হওয়ার কথা ছিল, তা নানাভাবেই ব্যাহত হয়েছে। আমাদের যেই লড়াইয়ের ঐক্য, সেই লড়াইয়ের ঐক্য নানাভাবেই বিভাজনে পর্যবসিত হয়েছে। সেই জায়গা থেকে এখানে আমরা দেখেছি যে হচ্ছে একটা সংগঠন, তারা হচ্ছে অলেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের ভিত্তিতে যেই হচ্ছে 9 দফার দাবি এসেছিল, সেই 9 দফায় কেউ কেউ হচ্ছে লেজুর বৃত্তি মুক্ত ছাত্র রাজনীতির চর্চার কথা বলেছে। সেই জায়গা থেকে তারা কিন্তু আমরা দেখেছি যে এনসিপির সঙ্গে বাকছাসের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু আসলে লেজুর বৃত্তিহীন সম্পর্ক না, এবং সেটার প্রমাণ আমরা পেয়েছি। হ্যাঁ, মাহিন সরকারের যেই পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাকছাসের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যেই প্রার্থী আবু বাকের মজুমদার, তাকে যে হচ্ছে সমর্থন করতে চাওয়া, এটা তো আসলে প্রমাণ করে যে আসলে এখানে লেজুর বৃত্তি আছে কি নেই। তো এই ধরনের একটা ব্যাপার তো আসে, থাকে, এখানে একটা মেকানিজম হইতে পারে, এই ধরনের মেকানিজমের ব্যাপার। এর পাশাপাশি এই যে তাদের যে বিষয়টা এখানে এসেছে, যে আপনি যেটি বললেন যে মাহিন সরকারের কথাটা, যদি প্রথমে তো সে আসলে এনসিপি থেকে পদত্যাগ করলো এবং তারপরে তাকে বহিষ্কার করা হলো আসলে এখানে কমিটি দেওয়ার পর। এরপর আবার বলা হচ্ছে যে সে চলে আবার বাকেরকে সমর্থন দিচ্ছে। তো ওই যে চাপ বা তখনকার যে সংখ্যাটা, তার যে প্যানেল, সেই প্যানেলের যিনি ভিপি পদপ্রার্থী আছেন, তিনিও কিন্তু বললেন যে তাকে আসলে চাপ দেওয়া হয়েছে। এটাকে আসলে চাপ দেওয়া হয়েছে, নাকি তাদের যে আন্দোলন, যে সংগ্রাম, তারা যে সমন্বয়ক হিসেবে একে অপরের সাথে থেকে আন্দোলন করে স্বৈরাচারী পতনের যে বিষয়টি সামনে আনা হলো, তো সেই সম্পর্কের বিষয়টি এসেছে, নাকি আসলেই চাপের বিষয়টি আসলে আপনাদের সন্দেহ হচ্ছে? তো স্বৈরাচারের পতন তো শুধুমাত্র মাহিন সরকার আর আবু বাকের মজুমদার করে নেই। স্বৈরাচারের পতনে তো হচ্ছে সবাই ভূমিকা রাখছে। সেই জায়গা থেকে হচ্ছে ওই যে বন্ধুত্বের জায়গা বা স্বৈরতন্ত্র উৎখাতের ক্ষেত্রে যে একজন আরেকজনের সহযোদ্ধা হইতে পারে, সেই জায়গাটা তো আছে। কিন্তু তারপরে এখন এসে এই 1 বছর পরে এসে তো হচ্ছে আসলে সবাই সবার প্ল্যাটফর্মের সাথেই আছে। তো এখানে চাপের কথা বলা হচ্ছে, এবং ইভেন মাহিন সরকার যেই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তার প্যানেলের তরফ থেকে এই আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। এবং আমরাও মনে করছি এখানে পেছন থেকে নানাবিধ মেকানিজম হচ্ছে, এবং এটার প্রমাণ বা এটার আভাস আমরা লক্ষ্য করছি। শুধুমাত্র এটা যে এনসিপি আর হচ্ছে বাকছাস কেন্দ্রিক মেকানিজম তাই না, এখানে হচ্ছে ছাত্র শিবিরকে কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও মেকানিজম হচ্ছে। এবং এগুলোর কিছু প্রকাশ্য মেকানিজমের আমরা পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নানাভাবে প্রলোভন দেখানোর চেষ্টা করা হচ্ছে। 1000 ল্যাপটপ গিফট করব, 5 বছর যাবত হচ্ছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্কলারশিপ দিব, এগুলো তো আছে, এগুলো খুবই লেম ব্যাপার। এছাড়াও যে ভেতরে ভেতরে আরও নানাবিধ মেকানিজম হচ্ছে, এগুলোর আভাস কিন্তু আমরা পাচ্ছি। এবং আমরা তো মানে এই প্রশাসন বা এই প্রশাসনের যে পক্ষপাতদুষ্ট আচরণ, এগুলো আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে এই আশঙ্কা আসলে আছে। তারপরেও আমরা হচ্ছে এখানে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করতে চাই, এবং সুন্দর নির্বাচন হওয়ার পথে যাবতীয় বাধা এগুলোকে আমরা উপড়ে ফেলতে চাই। যেভাবে আমরা স্বৈরাচারকে পরাজিত করেছি, গণতন্ত্রের পথে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় সেই পথকে, তাহলে আমরা তাদেরকেও সেই একইভাবে উপড়ে ফেলতে চাই। যে বিষয়টি আপনি বললেন, এটা তো আসলে যেহেতু কোনো সুবিধা দেওয়া যাবে না, প্রার্থীর কারো পেছনে কোনো টাকা খরচ করা যাবে না, কোনো ধরনের আপ্যায়ন করা যাবে না, তো এই বিষয়গুলো তো যেহেতু আচরণবিধিতেই লঙ্ঘনের বিষয়, এরপরেও যেহেতু এই বিষয়গুলো সামনে আসছে, কিন্তু আমরা তো প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়গুলো কখনো সামনে আনতে দেখলাম, বা আপনারা কি আসলে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ করেছেন? অনেক ছাত্র শিক্ষার্থী বলছে যে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে, ক্যাম্পাসের বাইরে নিয়ে যেয়ে খাওয়ানো হচ্ছে, বিভিন্ন জায়গায় গিফট দেওয়া হচ্ছে। আসলে এগুলোর কি আসলেই অভিযোগ করার জন্য অভিযোগ করে, নাকি কোনো তথ্য প্রমাণ সহ কোনো প্যানেলকেও তো আমরা এখনো দেখলাম না যে নির্বাচন কমিশনে সেই বিষয়টি তুলে ধরার বিষয়টি? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, এটা খুবই চমৎকার প্রশ্ন করেছেন। গত পরশু রাতে যখন আমি মুহসিন হলে প্রচারণার কাজে যাই, সেখানে গিয়ে হচ্ছে আমি দেখেছি যে অনেকগুলো রুম তালাবদ্ধ। এখন একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খোলা, যখন হচ্ছে পড়াশোনার টাইম, তখন হচ্ছে আমরা বা যখন হচ্ছে একটু রাত 9টা 10টার দিকে আমরা গিয়েছি, যখন হচ্ছে হলে আবার অবস্থান করার কথা শিক্ষার্থীদের, সেই টাইমে আমরা দেখছি যে হচ্ছে অনেকগুলো রুম হচ্ছে তালাবদ্ধ। এবং আমরা যখন হলে ঢুকছি, ওই হলে প্রচারণার জন্য, আমরা দেখছি যে হচ্ছে ওই হল থেকে ঝাঁক বেঁধে শিক্ষার্থীরা কোনো একটা জায়গায় যাচ্ছে। এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলো আপনি যদি যান, তাহলে দেখতে পারবেন যে হচ্ছে চাংখারপুল মোড় বা নাজিরা বাজার মোড়, বা যেই জায়গাগুলোতে হচ্ছে বিরিয়ানি বা এই ধরনের হচ্ছে বিভিন্ন হচ্ছে বিখ্যাত খাবার দাবার পাওয়া যায় আর কি, ঢাকা শহরের একটু পুষ্টি মানসম্পন্ন উপাদেয় সুস্বাদু খাবার দাবার পাওয়া যায়, সেই দোকানগুলো, সেই হোটেলগুলোতে, সেই রেস্টুরেন্টগুলোতে প্রচুর ভিড়। তো এইগুলো কারা করছে? এখন সেখানে প্রার্থীদেরকে আবার দেখা যাচ্ছে না, প্রার্থীদের তরফ থেকে কেউ কেউ নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। তো এইগুলো আমরা হচ্ছে অভিযোগ জানিয়েছি। আমরা লিখিতভাবে আমাদের প্যানেলের তরফ থেকে গতকাল চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানিয়েছি, এবং তার প্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশন বা হচ্ছে এতৎ সংশ্লিষ্ট কোনো ধরনের কর্তৃপক্ষকেই কোনো রকম কথাবার্তা বলতে আমরা শুনি নাই, এবং এটা নিয়ে হচ্ছে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করতেও আমরা দেখি নাই। আমরা বলেছিলাম যে হলগুলোতে যেন মনিটরিং বাড়ানো হয়, কেউ হচ্ছে এখানে টাকা কিংবা হচ্ছে অন্য কোনো প্রলোভনে শিক্ষার্থীদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করছে কিনা, এটা যেন হচ্ছে খুব ভালো মতো দেখা হয়। আমাদের চিফ রিটার্নিং কর্মকর্তা প্রথমেই নির্বাচন তফসিল ঘোষণার পরপরই আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে প্রতিনিয়ত তাদের যেই মানে মনিটরিং টিম থাকবে, তারা হচ্ছে নির্বাচন মেকানিজমের যদি কোনো প্রলোভন বা অর্থ এই ধরনের লেনদেন ঘটে, এইগুলো হচ্ছে তারা তদারকি করবে। সেই জায়গা থেকে তাদের তো আমরা দেখতে পাচ্ছি যে তারা খুব অনেক বেশি হচ্ছে মানে অদৃশ্য, তাদেরকে ইনভিজিবল, তাদেরকে কোথাও দেখা যাচ্ছে না, অথচ এইগুলা কিন্তু হচ্ছে। এবং শুধুমাত্র এইগুলো না, নানাভাবে বিভিন্ন মেকানিজম হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে শিক্ষার্থীদেরকে প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা বলবো যে এইগুলো হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ফিল তৈরি করছে না, এবং নানাভাবেই হচ্ছে নারী প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ডকে সংকুচিত করে রাখা, কিংবা হচ্ছে অনাবাসিক শিক্ষার্থীদেরকে নিরুৎসাহিত করে রাখা, এবং হচ্ছে হলের নির্দিষ্ট কিছু গ্রুপকে হচ্ছে একটু বেশি ফ্যাসিলিটিস দেওয়া, কেউ কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও তার বিপরীতে সফট থাকা নির্বাচন কমিশনের, এইগুলো আসলে অনেকভাবেই আমাদেরকে আশাহত করছে এবং আমাদেরকে হচ্ছে ক্ষুব্ধ করছে। তো তারপরেও মানে বারবার একই কথা বলছি যে আমরা আমাদের জায়গা থেকে আমাদের মতো করে একটানা দৌড়ে যাচ্ছি, শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমাদের স্বপ্নের কথা, শিক্ষার্থীদের স্বপ্নের কথা শুনছি, আমাদের স্বপ্নের কথা বলছি। আমরা সকলে মিলে আমাদের যে স্বপ্নময় ক্যাম্পাস গড়ে তোলার যাত্রা, সেই যাত্রায় আমরা অটল থাকতে চাই। এই জায়গায় সকল কুটচাল, সকল উপকৌশল নিঃসন্দেহে পরাজিত হবে। আমরা দেখেছি যে এক সময়ে এই ডাকসু নির্বাচন হলে বাম ছাত্র সংগঠন যারা আছে তারাই সবসময় সামনের দিকে থাকতো। তো এরপরে অনেক দিন, দীর্ঘদিন পরে 2019 সালে নির্বাচন হলো, তখন তো আমরা দেখলাম যে কী অবস্থা। জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও আমরা দেখেছি এক সময় বাম ছাত্র সংগঠন বা রাজনৈতিক দল থেকে যখন কেউ পারত, তাদের একটা ছিল, জনপ্রিয়তা ছিল। হঠাৎ করে আমরা দেখেছি যে নির্বাচনগুলোতে এরকম হয়েছে। তা এর বিরুদ্ধে আবার অভিযোগও আছে আপনারা বলেছেন যে নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি সে কারণে। তো সেই বাস্তবতায় এসে এবারের ডাকসু নির্বাচনে যারা বাম সংগঠন, 2টি প্যানেল আমরা দেখেছি, বেশ কয়েকটি সংগঠন মিলে, সেগুলোতে আবার বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীও আপনারা যুক্ত করেছেন। একেবারে বামের সবাই এরকম না, ওখানে আরও বাইরে থেকেও লোকজন সেখানে প্রবেশ করেছে। এবার কি মনে হচ্ছে যে এবারের নির্বাচনে আপনাদের যে সংগঠনগুলো, সেগুলোর এখন পর্যন্ত কেমন সাড়া দেখছেন?
আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, ডাকসুর ইতিহাসে বিশেষত প্রতিবার অভ্যুত্থানের পরে এখানে ছাত্র ইউনিয়ন সমর্থিত প্যানেল খুব ভালো করেছে। আপনি যদি দেখেন ৭২-এর ডাকসু নির্বাচনে টোটাল সবগুলো হল এবং কেন্দ্রীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাত্র ইউনিয়নের একক প্যানেল পেয়েছিল। এবং ৯০-এর ডাকসুর পরেও হচ্ছে যখন ছাত্রদলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, সেই জায়গায় ছাত্র ইউনিয়নেরও কিন্তু প্রায় ১০-১২ জন প্রার্থী সেখানে বিজয়ী হয়েছিল। সেই জায়গা থেকে এই ২৪-এর অভ্যুত্থানের পরে গত ১৬ বছর যেহেতু আমরা রাজপথে প্রকাশ্য লড়াইয়ে ছিলাম, আমরা কোনো লুঙ্গির তলায় থেকে মানে ফেসিবাদের আড়ালে থেকে আমরা আমাদের দিন যাপন করতে হয় নাই। আমরা মানে রাজপথে বুক উঁচু করে সিনা টান টান করে দাঁড়িয়ে আমরা স্লোগান ধরেছি, আমরা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলেছি, গণতন্ত্রের পক্ষে কথা বলেছি, শিক্ষার্থী বান্ধব রাজনীতির যে চর্চা, সেই চর্চা আমরা করে গেছি। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদেরকে চিনে, তাদের যেই লড়াইয়ের মুখগুলো, তাদের যেই না করা লড়াইগুলো যারা করে গিয়েছে, যারা বয়ে নিয়ে এসেছে ২৪-এর অভ্যুত্থানের আগ পর্যন্ত, সেই জায়গা থেকে আমরা মনে করছি যে শিক্ষার্থীদের সারা আমরা পাচ্ছি এবং শিক্ষার্থীরা আমাদেরকে আসলে অভূতপূর্বভাবে সাড়া দিচ্ছে। আমাদের খুব বেশি বাজেট নেই। পরে একদমই শেষ, আজকের পরে একদিনই আপনারা পাবেন প্রচারণায়। তো একেবারে শেষ মুহূর্তে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, শেষ মুহূর্তে আসলে যারা ভোটার তাদের আসলে কিভাবে কি বিষয়টি বলার চেষ্টা করছেন যাতে আসলে তারা আপনাদেরকেই আসলে তাদের ব্যালটের যে সিলটি সেটা আপনাদের ব্যালটেই মারে, সে কারণে আসলে আপনারা কি ধরনের আশ্বাস দিচ্ছেন বা যেটাতে আসলে তারা আশ্বস্ত হতে পারে? আমরা তো প্রথমত আমাদের যে ইশতেহার, সেই ইশতেহার শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছি। এখন শিক্ষার্থীদের কাছে আমাদের যেটুকু বলার, এটা অন ক্যামেরা সারা দেশবাসীকে আমরা বলতে চাই যে আমাদের যেই প্যানেল অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেল, আমাদের প্যানেলের প্রধানতম বিশেষত্ব হচ্ছে আমরা ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০ এবং ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেরণায় একটা গণতান্ত্রিক ক্যাম্পাস, একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেই বাংলাদেশে, যেই ক্যাম্পাসে ৭১, ৯০ এবং ২৪-এর যেই পরাজিত শক্তি, সকল পরাজিত শক্তির যেই কুটচাল, তাদের যেই ঘৃণ্য রাজনীতি, সেই ঘৃণ্য রাজনীতি পরাজিত হবে। এবং একই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর সংকট, মানে শিক্ষার্থীদের অনেক সংকট এখানে, এবং ডাকসুর সময়সীমা যেহেতু ১ বছর, সেই জায়গা থেকে ১ বছরে সকল সংকট দূরীভূত করে ফেলা আসলে একটা অবাস্তবসম্মত আলোচনা। সেই জায়গা থেকে আমরা বলছি ডাকসু যেন প্রতি বছর সংগঠিত হয়। সেই জায়গায় আমরা জিতি কিংবা হারি, আমাদের যেই কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গায় আমরা অটল থাকব। আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ডাকসু এবং প্রশাসনকে চাপ প্রয়োগ করব সর্বোচ্চ শিক্ষার্থীদের সকল সংকট মোকাবিলা করার জন্য এবং ডাকসু প্রতি বছর অনুষ্ঠিত করার জন্য, এইটুকুই বলছি। এবং শিক্ষার্থীরা আমাদের কথায় কনভিন্সড হচ্ছেন, আমাদের পাশে রায় দিচ্ছেন, সমর্থন যোগাচ্ছেন। যারা আসলে ডাকসুর গঠনতন্ত্র পড়েছে তারা তো আসলে এইটুকু নিশ্চয় জানে যে ডাকসুতে যারা ভিপি ক্যান্ডিডেট জিতবে বা যেই প্যানেল জিতবে, সেই প্যানেলের আসলে কোনো একচ্ছত্র ক্ষমতাই নেই, সব ক্ষমতা আসলে যিনি সভাপতি তার হাতে। তো বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আমরা শুনেছি, ভিপি যেই উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এটা রাজনীতিকরণের একটা অভিযোগ পেয়ে শুনেছি আমরা। এখনও অনেকেই যিনি উপাচার্য আছেন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আসলে ডাকসু নির্বাচন হচ্ছে, কিন্তু সেই যে মানে একচ্ছত্র ক্ষমতা সেটি আসলে যারা বিজয়ী হচ্ছে তাদের হাতে তো নেই। তাহলে কি যেই ইশতেহারগুলো তুলে ধরা হচ্ছে সেই বাস্তবতায় আসলে কতটুকুই বা তারা পালন করতে পারবে যদি না তাদের নির্বাচিত হওয়ার পর প্রথম ম্যান্ডেট থাকে যে তাদের হাতে কিছুটা হলেও ক্ষমতা আসে? তো এই জায়গায় আমরা আমাদের প্রতিশ্রুতির জায়গায় আমরা বলেছি, আমরা ডাকসু যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম, এখানে ডাকসুর একচ্ছত্র ক্ষমতা নিশ্চিত করার জন্যে আমরা সর্বোচ্চ চাপ প্রয়োগ করব। এবং শুধুমাত্র এই না, আমরা মানে ডাকসুকে বলছি এটা একটা আমাদের লড়াইয়ের প্ল্যাটফর্ম। আমরা বলছি না যে এটা সকল কিছু পেয়ে যাওয়ার প্ল্যাটফর্ম, আমরা বলছি এটা একটা অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। আমরা ডাকসুকে এই জন্যই চাই যেন শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা সোচ্চার হইতে পারি এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে পারি প্রশাসনিকভাবে। এবং একই সাথে আমরা নির্বাচিত হলে ডাকসুর গঠনতন্ত্রে সংস্কার এনে এখানে উপাচার্য মহোদয়ের যেই একচ্ছত্র ক্ষমতা, সেখানে আমরা অবশ্যই ব্যালেন্স করব। কারণ আমাদের যেই অন্যতম প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির জায়গায় আমরা বলেছি যে এখানে শিক্ষক, শিক্ষার্থী, নারী, পুরুষ, বাঙালি, আদিবাসী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মধ্যে যেই ক্ষমতার ভারসাম্য, সকল স্টেক হোল্ডারদের মধ্যে যেই ক্ষমতার ভারসাম্য, সেই ক্ষমতার ভারসাম্য আমরা নিশ্চিত করতে চাই, সেটাই আমরা সর্বোচ্চ জোর দিয়ে করতে চাই। অয়ন, আপনাকে ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।